খোকা, জানি না এই চিঠি তোর অফিসে ব্যস্ততার মাঝে বিরক্তি বাড়বে কি না। ব্যস্ত থাকিস বাবা, খুব ব্যস্ত থাকিস। তোকে বড় করতে গিয়ে আমি আর তোর মা কত রাত জেগেছি, সেগুলো মনে করিয়ে দিতে আজ কলম ধরিনি। বাবা হিসেবে এগুলো তো আমার দায়িত্বই ছিল। কিন্তু জানিস, কাল রাতে স্বপ্নে দেখলাম তুই খুব অসুস্থ, আর আমি তোর কপালে জলপট্টি দিচ্ছি। ঘুম ভাঙার পর বুকটা কেমন জানি ফেটে যাচ্ছিল। বড় ইচ্ছে করছিল তোর ঘরে গিয়ে একবার কপালে হাত দিয়ে দেখি, কিন্তু পরক্ষণই মনে পড়ল আমি তো আর এখন তোর ঘরে নেই, আমি এখন বৃদ্ধাশ্রমে, সে 3 তলার কোণে রুমটায় থাকি। মনে আছে রে খোকা, যেদিন তুই আমাকে এখানে দিয়ে গেলি, তুই বলেছিলি বাবা, নতুন ফ্ল্যাটে তোমার থাকার জায়গা কম হয়, বাচ্চার পড়ালেখার ডিস্টার্ব হয়। আমি কিন্তু কোনো প্রতিবাদ করিনি, কারণ তোর সুখের চেয়ে বড় আবদার আমার কাছে আর কিছুই ছিল না। কিন্তু জানিস, এখানকার ডালটা একদম তোর মায়ের হাতের মতো হয় না। বিছানায় চাদরটা বড্ড খসখসে, রাতে যখন পা কামড়ায় তখন কেউ একটু হাত বুলিয়ে দেওয়ার থাকে না। পাশের বিছানায় হাশেম সাহেব থাকে, তার ছেলে গত 3 বছর ধরে একবারও আসেনি। হাশেম সাহেব প্রতিদিন গেটের দিকে তাকিয়ে থাকে, আর আমি তোর ফেলে আসা ছোটবেলার ছবিগুলো হাত বাড়াই। মাঝে মধ্যে খুব রাগ হয় জানিস, চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমি কি আবর্জনা ছিলাম যে ঘরের সব আসবাবপত্র নতুন হলো, শুধু পুরনো বলে আমি বাবাটাই বাদ পড়ে গেলাম। কিন্তু বলতে পারি না। এই যে বললাম, তোকে ছোটবেলা থেকে আগলে রাখার অভ্যাস তো, আজও তোর কোনো বদনাম সহ্য করতে পারি না। শরীরটা আর একদম চলে না রে খোকা। তোর কাছে একটা শেষ অনুরোধ, আমি মরে গেলে এই লাশটা যেন অনাথের মতো কেউ নিয়ে না যায়। পারবি না বাবা একবার এসে নিজের কাঁধে আমাকে খবরে নামাতে? আমি তো সারা জীবন তোকে কাঁধেই সরিয়েছি। শেষবারের মতো তুই কি তোর পুরা বাবাকে একটু কাঁধে নিতে পারবি? ভালো থাকিস খোকা, ইতি তোর হতবাগা বাবা।